গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 জুলাই শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েতে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর জেলা পরিষদ চেয়ারম্যান। পঞ্চায়েতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পঞ্চায়েত পরিচালনার নেতৃত্ব দেবেন। কোনো ব্যক্তি বা তথাকথিত প্রতিনিধির অযাচিত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। উন্নয়নের নামে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সরকারের নীতিমালা ও নির্দেশিকা মেনেই প্রতিটি পঞ্চায়েতকে আদর্শ পঞ্চায়েতে পরিণত করা হবে। আর ভিবিজি রামজি কর্মসূচির মাধ্যমে প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজিয়ে তোলা হবে। জেলা পরিষদের কার্যালয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে এক বিশেষ মতবিনিময় পর্বে এমনই স্পষ্ট ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর অনিল কুমার ত্রিপাঠী। তার বক্তব্যে উঠে আসে পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং গ্রামীণ উন্নয়নের রূপরেখা। ডক্টর ত্রিপাঠী বলেন, পঞ্চায়েত ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাধারণ মানুষ তাদের প্রতিনিধি হিসেবে যাদের নির্বাচিত করেছেন, উন্নয়নের দায়িত্ব তাদের হাতেই ন্যস্ত। তাই নির্বাচিত প্রতিনিধিদের কাজের ক্ষেত্রে কোনো অযাচিত রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ কাম্য নয়। এতে উন্নয়নের গতি যেমন ব্যাহত হয়, তেমনি প্রশাসনিক শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনপ্রতিনিধিদের সাংবিধানিক মর্যাদা রয়েছে, তাদের ক্ষমতা ও দায়িত্বকে সম্মান জানাতে হবে। পঞ্চায়েতের সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাইরের কোনো অপ্রয়োজনীয় হস্তক্ষেপ গ্রহণযোগ্য হতে পারে না। দুর্নীতির প্রসঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সরকারের প্রতিটি প্রকল্পের মূল লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণ। সেই অর্থ যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব। কোনো ব্যক্তি যদি দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি প্রকল্পে বাধা সৃষ্টি করেন বা অনিয়মে জড়িয়ে পড়েন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়নের অর্থ কোনোভাবেই অপচয় বা অপব্যবহার হতে দেওয়া যাবে না। বর্তমানে গ্রামীণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ভিবিজি রামজি এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি গ্রামের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কোথায় রাস্তা দরকার, কোথায় পানীয় জলের ব্যবস্থা, কোথায় নিকাশি, কোথায় কমিউনিটি অবকাঠামো বা জীবিকা ভিত্তিক প্রকল্প প্রয়োজন, সব কিছুই গ্রামবাসীর মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। তিনি বলেন, শ্রীভূমি জেলা এই কর্মসূচির অধীনে 2026-27 অর্থবর্ষে প্রতিটি গাঁও পঞ্চায়েতে 5টি অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণের নির্দেশ জারি করা হয়েছে জেলা পরিষদ কার্যালয় থেকে। নির্দেশে জেলার সব বিডিওকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান জানান, নির্দেশিকা অনুযায়ী প্রতিটি গাঁও পঞ্চায়েতে স্বাস্থ্যকেন্দ্রে সংযোগকারী রাস্তা নির্মাণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, প্রাথমিক ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানে সংযোগকারী রাস্তার উন্নয়ন এবং ভূগর্ভস্থ জল পুনর্ভরণ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে 1 সপ্তাহের মধ্যে সমীক্ষা সম্পন্ন করে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রস্তুত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতি মাসের 15 তারিখে গ্রাম স্তরের স্বাস্থ্য ও স্যানিটেশন কমিটির বৈঠক আয়োজন নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা যায়। পরবর্তী খবর, নিট পরীক্ষায় কৃতিত্ব, সোনাবাড়িঘাটের হানিফের সাফল্য। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিটে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে সোনাবাড়িঘাট এলাকার মুখ উজ্জ্বল করেছে হানিফ মোহাম্মদ লস্কর। তিনি সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী স্কুলের ক্রীড়া শিক্ষক হুসেন আহমেদ লস্করের সন্তান। এবারের নিট পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 624 নম্বর অর্জন করে হানিফ আজমল সুপার 40-র টপ লিস্টে স্থান করে নিয়েছে। পাশাপাশি স্থানীয় সূত্রে জানা গেছে, এতদ অঞ্চলের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে সে উত্তীর্ণ হয়েছে। হানিফের এই সাফল্যে পরিবার, শিক্ষক শিক্ষিকা ও এলাকার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার এই কৃতিত্ব আগামী দিনে এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদেরও উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করছেন শিক্ষামহল। হানিফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পরবর্তী খবর, আসিমগঞ্জ গেইটে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে যানবাহন, স্থায়ী সমাধানের দাবি।
আসাম ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের ব্যস্ততম আসিমগঞ্জ গেট এখন নিত্যদিনের তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি, বিকট হর্ন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা যেন এখানকার নিয়মিত চিত্র। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আসিমগঞ্জ বাজার যাত্রী সড়কের পাশাপাশি খাজিরবাজার রামকৃষ্ণনগর পূর্ত সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, বাস, তেলবাহী ট্যাঙ্কার, অটোরিকশা, মোটরসাইকেল সহ হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে ছোট একটি মোড় পার হতে অনেক সময় 20 থেকে 30 মিনিট, কখনো তারও বেশি সময় লেগে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ও অফিস শুরুর সময় থেকে যানজট শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয়। এতে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না, অফিসগামীরাও কর্মস্থলে যেতে বিলম্বের শিকার হচ্ছেন। একই সঙ্গে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পরবর্তী খবর, সুনম ওয়াংচুকের অনশনের সমর্থনে গুয়াহাটিতে সংহতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। ছাত্রছাত্রীদের শিক্ষাগত ভবিষ্যতের স্বার্থে গত 20 দিন ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে বিজ্ঞানী ও পরিবেশবিদ সুনম ওয়াংচুকের আমরণ অনশন দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও সংগঠন তার প্রতি সমর্থন জানিয়েছে। শুক্রবার গুয়াহাটির নেহেরু পার্কের সামনে সুনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সুনম ওয়াংচুককে বাঁচাও, সুনম ওয়াংচুকের দাবি মানতে হবে, বিজেপি সরকার হায় হায় এবং ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন প্রভৃতি স্লোগান দেন। বিক্ষোভে অংশ নিয়ে লেখিকা ও সাংবাদিক মাইনী মহন্ত বলেন, এই আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সুনম ওয়াংচুকের প্রতি সংহতি প্রকাশ করা উচিত। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, উদ্ভাবক ও পরিবেশবিদ। গোটা বিশ্ব তাকে চেনে, অথচ তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডিওয়াইএফআই নেতা নিরঙ্কুশ নাথ বলেন, সরকার জবাবদিহি করতে চায় না, তারা দেশের গণতন্ত্রকে অবমাননা করেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় ব্যর্থ হয়েছেন, তাই তার পদত্যাগ করা উচিত। আমরা সুনম ওয়াংচুককে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না, তার মৃত্যু হলে ইতিহাসে বর্তমান বিজেপি সরকারকে দায়ী করা হবে। উল্লেখ্য, সমাজকর্মী, বিজ্ঞানী ও শিক্ষাবিদ সুনম ওয়াংচুকের আমরণ অনশন শুক্রবার 20 দিনে পড়ে নয়াদিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তিনি দেশের শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গীন সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। পরবর্তী খবর, আর্জেন্টিনা স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম 28 লক্ষ টাকা। আগামী রবিবার বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসন দখল করতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আর ওই ফাইনাল ম্যাচের একটি টিকিট যে টাকায় বিক্রি হয়েছে তা শুনলে অনেকেরই রাতের ঘুম উবে যাবে। লিওনেল মেসি, লামিন ইয়ামালদের দুন্দুমার লড়াইয়ের সাক্ষী থাকতে $28,749 দিয়ে টিকিট কিনেছেন দুই দর্শক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 27,68,834 টাকা। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী রবিবারের ফাইনালের টিকিটের গড় মূল্য পৌঁছেছে $11,327, ভারতীয় মুদ্রায় প্রায় 10,91,314 টাকা। মার্কিন মুলুকে আয়োজিত যে কোনো ক্রীড়া ইভেন্টের টিকিটের ক্ষেত্রে এটি এখন সর্বোচ্চ গড় মূল্য। ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম $6,943। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই দাম ছিল প্রায় $7,200। টিকপিকের তথ্য অনুযায়ী শনিবার তৃতীয় স্থান দখলের জন্য মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী খেলার সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় $900। ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর এই ম্যাচের টিকিটের দাম প্রায় $300 কমেছে। বিশ্বকাপ শুরুর সময় টিকিটের গড় মূল্য ছিল $1,422, সেমিফাইনালে তা বেড়ে দাঁড়ায় $4,162। ফাইনালের সবচেয়ে দামি টিকিটের দাম $28,479। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের 115A সেকশনের 2টি আসনের টিকিট বিক্রি হয়েছে এই দামে। পরবর্তী খবর, দেশ জুড়ে E20 পেট্রোল চালুর পর শোরগোল পড়ে গিয়েছে। সমাজ মাধ্যমে গাড়ি বা বাইকের ইঞ্জিন নষ্ট হওয়ার অভিযোগ জানিয়ে লেখা ও ভিডিও পোস্ট করা হয়েছে।
বিড়ম্বনার সম্মুখীন হয়ে গাড়ি চালকদের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইথানল মিশ্রিত জ্বালানির কারণে গাড়ির ক্ষতি হলে তা কে মেরামত করবে, কীভাবেই বা ক্ষতিপূরণ আদায় করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে গাড়ির কর্মক্ষমতা বা মাইলেজ কমলে সরাসরি জ্বালানিকে দায়ী করা সবসময় ঠিক নয়। সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউবার সৌরভ যোশী দাবি করেন E20 পেট্রোলের জন্যই তার মার্সিডিজ রেঞ্জের মাইলেজ কমে গিয়েছে। তবে পরে সার্ভিস সেন্টারে গিয়ে জানতে পারেন তার অনুমান ভুল। সমস্যাটি ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির, জ্বালানির নয়। একইভাবে আরও এক ইউটিউবার টয়োটা এসইউভি নষ্ট হওয়ার দাবিও খারিজ করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। তদন্ত করে দেখা যায় গাড়ির জ্বালানি ট্যাঙ্কে পেট্রোলের সঙ্গে জল মিশে গিয়েছিল। ভুয়ো তথ্য চূড়ানোর অভিযোগে মনীষের বিরুদ্ধে 2টি এফআইআরও দায়ের করা হয়। তবে জানা গিয়েছে তদন্তে যদি প্রমাণিত হয় সমস্যাটি গাড়ির উৎপাদনগত ত্রুটির জন্য, তবে তা কোম্পানির ওয়ারেন্টির অধীনে বিনামূল্যে তা মেরামত করা যাবে। অন্যদিকে যদি জ্বালানির মান খারাপ হওয়ার কারণে গাড়ির ক্ষতি হয়, তাহলে তেল সরবরাহকারী বা রিটেইলার সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে। তবে সাধারণ মোটর ইন্স্যুরেন্স পলিসিগুলি যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দেয় না। যদি গাড়ি প্রস্তুতকারী সংস্থার ত্রুটি প্রমাণিত হয়, তবে ক্রেতারা কনজিউমার কোর্টের দ্বারস্থ হতে পারেন। কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়েছে দেশ জুড়ে E20 জ্বালানি চালুর আগে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ইথানল মেশানোর কারণে গাড়ির মাইলেজে কমপক্ষে 3 থেকে 5% কমতে পারে। তবে এছাড়াও গাড়ির ড্রাইভিংয়ের অভ্যাস, টায়ারের প্রেসার এবং এসির ব্যবহার মাইলেজের উপর আরও বেশি প্রভাব ফেলে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025-26 অর্থবর্ষে মারুতি সুজুকির প্রায় 2.84 কোটি গাড়ির সার্ভিসিং করেছে, যার মধ্যে 1.5 কোটিরও E20 সার্টিফাইডহীন বেশি গাড়ি ছিল বেশ পুরনো। তা সত্ত্বেও দেশ জুড়ে ইথানলজনিত বড় কোনো যান্ত্রিক ক্ষয়ক্ষতির অভিযোগ বা ওয়ারেন্টি দাবির ঘটনা জনসমক্ষে আসেনি। পরবর্তী খবর, আসামে উচ্ছেদ অভিযান, আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের জমির অধিকার রক্ষা, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সমাজকর্মীদের মুক্তি এবং বরদুয়ারে প্রস্তাবিত স্যাটেলাইট টাউনশিপ ও কাজিরাঙ্গার কাছে প্রস্তাবিত বিলাসবহুল হোটেল প্রকল্পে হস্তক্ষেপ চেয়ে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের কাছে একটি স্মারকপত্র জমা দিয়েছেন প্রাক্তন বিধান পরিষদীয় দলনেতা দেবব্রত শইকীয়া। রাজ্যপালকে পাঠানো ওই স্মারকপত্রে অভিযোগ করা হয়েছে বরদুয়ার স্যাটেলাইট টাউনশিপ ও কাজিরাঙ্গার কাছে প্রস্তাবিত বিলাসবহুল হোটেল প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সমাজকর্মী আদিত্য রাবা, প্রণব দলে ও অমিত নাগ সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এতে গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্মারকপত্রে আরও দাবি করা হয়েছে কাজিরাঙ্গা সংলগ্ন রঙ্গাজান গাঁও ও ইংলের পার এলাকায় প্রায় 45টি আদিবাসী ও জনজাতি পরিবার উচ্ছেদের মুখে পড়েছে বা ইতিমধ্যেই উচ্ছেদ হয়েছে। প্রভাবিত গ্রামবাসী তাদের কৃষিজমি হারিয়েছেন। এ ঘটনায় স্বাধীন তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আইনি অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।